শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও আলোচনায় ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার। বাংলাদেশ বলছে পরোয়া করে না। সব স্থানে এ ধরনের স্থাপনার বাস্তবতা নিয়ে প্রশ্ন। পিন্ডির পর ঢাকা, টানা 3 টেস্টে বাংলাদেশের কাছে ধরাশায়ী পাকিস্তান। শেষবেলায় নাহিদের আগুনে বোলিংয়ে পুড়ে ছাই সফরকারীদের ব্যাটিং অর্ডার। হাসপাতালে ওষুধের পরিচয় জানাতে যাওয়া বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের দালাল বলে আটক করছে আইন শৃঙ্খলা বাহিনী। নষ্ট হচ্ছে সামাজিক মর্যাদা, পাশে থাকছে না নিয়োগদাতারাও। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পর গত শনিবার রাজ্য সরকারের দায়িত্ব নেয় বিজেপি। সোমবার এই সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে যে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে একটি হলো বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ সংক্রান্ত। এই কাঁটা তারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেওয়া হবে বলে বৈঠক শেষে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য মতে ভারতের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের ২,২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার গত ১৫ বছর রাজ্য ক্ষমতায় ছিল। তখন বিজেপির শীর্ষ নেতৃত্ব বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিন ধরেই তুলে আসছিলেন। নির্বাচনে তৃণমূলকে হারিয়ে সরকার গঠনের পর প্রথমেই সীমান্তে বেড়া দেওয়া নিয়ে এই সিদ্ধান্ত নিলেন তারা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে সীমান্তে কাঁটাতারের বেড়া সংক্রান্ত তৎপরতা নিয়ে প্রতিক্রিয়া দেখা গেছে ক্ষমতাসীন বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে। এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন এসব দলের নেতাদের কেউ কেউ। কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশের জনগণকে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন সীমান্তে কাঁটাতার দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব বিষয়। তবে সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে বলেও জানান তিনি। কোনো অঙ্গরাজ্য নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ আছে বাংলাদেশের, এই মন্তব্যও করেছেন তিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন পশ্চিমবঙ্গের একাংশের মানুষের জন্য ভয়ের পরিবেশ তৈরিতে এই ধরনের কাঁটাতার ভালো ভূমিকা রাখতে পারে বিজেপির জন্য। তবে সীমান্তের সব স্থানে কাঁটাতার দেওয়ার ব্যাপারেও প্রশ্ন আছে। দুই দেশের সীমান্ত সব স্থানে সুনির্দিষ্ট নয়। প্রাকৃতিক বাধা, বিশেষত নদীর প্রচুর সংখ্যা যা প্রতিনিয়ত গতিপথ বদলাতে থাকে, সেসব স্থানে কিভাবে কাঁটাতার দেওয়া হবে সেই প্রশ্ন থাকছে। বাংলাদেশের কাছে টানা ৩ টেস্ট হারল পাকিস্তান। বাংলাদেশের টেস্ট অভিষেকের পর মুলতান টেস্টে রশিদ লতিফের সঠতায় হারার পর আর জিততে পারেনি বাংলাদেশ। এরপর পাকিস্তানকে আর কখনোই টেস্ট ম্যাচে হারানো যায়নি। ২০২৪ সালে এসে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান পরপর ২ টেস্টে হারে বাংলাদেশের হাতে। তবে প্রথম সুযোগে মিরপুরে পাকিস্তানকে মাটিতে নামিয়ে আনলো বাংলাদেশ। আরো স্পষ্ট করে বললে নাহিদ রানার ম্যাজিকে কুপোকাত পাকিস্তান। বৃষ্টিতে চতুর্থ দিনের বড় অংশ ভেসে যাওয়ায় এই ম্যাচটিতে ড্র ফলাফল আসাই মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবুও ঝুঁকি নেয় বাংলাদেশ। ৯ উইকেটে ২৪০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শান্তর দল। ২ ইনিংস মিলিয়ে লিড ২৬৭ রানের। অর্থাৎ মিরপুর টেস্ট জিততে ২ সেশনের একটু বেশি সময় ব্যাট করে পাকিস্তানকে ২৬৮ রান করতে হতো। শুরুতে নিয়মিত বিরতিতে ৩ উইকেট পড়লেও চা বিরতির সময় মনে হচ্ছিল পাকিস্তান এই টেস্ট ড্র করেই ফেলবে। বিরতিতে যাওয়ার সময় আব্দুল্লাহ ফজল ৬৬ ও সালমান আগা ২১ রানে ব্যাট করছিলেন। পাকিস্তানের স্কোর ছিল ৩১ ওভারে ৩ উইকেটে ১১৬। তৃতীয় সেশনের শুরুতে ফজলকে ফেরান তাইজুল। এরপর মোহাম্মদ রেজওয়ানের সঙ্গে জুটি গড়ে তোলেন সৌদ শাকিল। কিন্তু এরপরেই রানা ম্যাজিক। ক্যারিয়ার সেরা বল করে ৪০ রানে ৫ উইকেট নেন দেশের ইতিহাসের সর্বোচ্চ গতির এই বোলার। ১৬৩ রানে অল আউট পাকিস্তান। আটকের ঘটনায় আতঙ্কে মেডিকেল প্রতিনিধিরা। তাদের অভিযোগ লক্ষ্য পূরণে হাসপাতাল থেকে চিকিৎসকের চেম্বারে গিয়ে বিপদে পড়লেও পাশে পাচ্ছেন না খোদ চাকরিদাতাকে। খাত সংশ্লিষ্টরা বলছেন হরে দরে আটক করে সমস্যার সমাধান হবে না, বরং চিকিৎসা সেবার স্বার্থে মেডিকেল প্রতিনিধিদের নীতিমালার আওতায় আনা উচিত। বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও ফার্মেসি ঘুরে কোম্পানির ওষুধ পরিচিত করান মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এমআর ও মেডিকেল প্রমোশন অফিসার, এমপিওরা। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কয়েকজন এমআরকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী। পরে আটকের কারণ হিসেবে তারা এসব ব্যক্তির বিরুদ্ধে হাসপাতালে দালালি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে জরিমানা করে আইন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছেড়ে দিলেও ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। বিশেষ করে এমআরএমপিওদের বিষয়ে সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ আসে। অনেকেই এমআরদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। চিকিৎসকরা বলছেন, এমআরদের দালাল তকমা দিয়ে হেনস্থা করার কোনো সুযোগ নেই, বরং তাদের সঠিক নীতিমালার আওতায় আনা জরুরি। রাষ্ট্র এটি করতে ব্যর্থ হলে রোগীর পাশাপাশি ওষুধ শিল্প চরম ক্ষতির মুখে পড়বে। গত 4 মে ঢামেক হাসপাতালে শাহবাগ থানার সঙ্গে অভিযান চালায় সরকারি একটি গোয়েন্দা সংস্থা। তারা যে 49 জনকে আটক করেন তাদের মধ্যে 30 এমআর ছিলেন। ভুক্তভোগী কয়েকজন জানান, অফিসের কাজে এসে তারা আটক হন। পরিচয় দিলে দালাল বলে চড়াও হন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্সের তথ্যে 2015 সাল থেকে এখন পর্যন্ত শতাধিক এমআর আটক, জেল জরিমানা সহ নানা হেনস্থার শিকার হয়েছেন। ঢামেকের ঘটনার পরে সারা দেশে আন্দোলন করেছেন তারা। ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও দিয়েছেন। হয়রানি বন্ধ না হলে কর্মবিরতি এবং ওষুধ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছেন মেডিকেল প্রতিনিধিরা। দেশের সব সরকারি বেসরকারি বন্ধ কারখানা চালু করার পাশাপাশি নতুন করে যাতে কোনো কারখানা বন্ধ না হয় সেজন্য ধুকে ধুকে চলা কারখানাগুলোকেও সহায়তা দিয়ে সচল রাখা হবে বলে তৈরি পোশাক রপ্তানিকারকদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সরকারি বন্ধ কারখানাগুলো সরকার চালু করবে না, আগ্রহী বাংলাদেশি উদ্যোক্তাদের হাতে ছেড়ে দিয়ে চালু করা হবে। 11 মে সচিবালয় প্রধানমন্ত্রীর বৈঠক শেষে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন BGMEA ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন BKMEA নেতারা এ তথ্য জানান। সভা শেষে BGMEA ও BKME এর শীর্ষ নির্বাহীরা জানান, বন্ধ হওয়ার উপক্রম কারখানাগুলো চালু করতে কোনো ধরনের নীতি সহায়তা দরকার, তা কারখানাগুলোর মালিকদের সঙ্গে কথা বলে লিখিতভাবে চেয়েছেন প্রধানমন্ত্রী। ঈদুল আজহার পর সংগঠন দুটি প্রধানমন্ত্রীর কাছে লিখিত প্রস্তাব জমা দেবে। তারা বলেন, প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির উপর সর্বোচ্চ জোর দিয়েছেন। এজন্য সরকারি বেসরকারি খাতে থাকা বন্ধ সব কারখানা চালু করতে চান। নতুন করে কোনো কারখানা যাতে বন্ধ না হয় সেজন্য নীতি সহায়তা দিতে চান। আজ 12 মে 2015 সালের এই দিনে ইসলামজীবী সন্ত্রাসীদের হাতে নিহত হন ব্লগার ও মুক্তমনা বিজ্ঞান মনস্ক লেখক অনন্ত বিজয় দাস। আলো ছড়ানো এই লেখককে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। আগামী অর্থবছর থেকে মোটরসাইকেলের জন্য অগ্রিম আয়কর দেওয়া লাগতে পারে, এ ধরনের একটি পরিকল্পনা বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। অটোরিকশাকেও অগ্রিম আয়করের আওতায় আনার ভাবনা রয়েছে এই পরিকল্পনায়। 12 মে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত বাজেট সংশ্লিষ্ট বৈঠকে এই প্রস্তাবে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে বলেও জানা গেছে। বর্তমানে দেশে সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার, জিপ, বাস, ট্রাক ও পিকআপের ক্ষেত্রে অগ্রিম আয়কর আদায় করা হয়ে থাকে। মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশা এখনও এই ব্যবস্থার বাইরে আছে। তবে রাজস্ব আহরণ বাড়ানো এবং কর ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্যে এবার নতুন এই দুই খাতকে কর জালের আওতায় আনতে চায় সরকার। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও T20 সিরিজের পর এখন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজগুলোতে মাঠের একপাশে দেখা গেছে মোটর বাইক। এটি সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার। পাকিস্তানের বিপক্ষে T20 সিরিজের সেরা খেলোয়াড় হয়ে বাইক পেয়েছিলেন পেসার শরীফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে কে এই পুরস্কার পাবেন তা এখনো ঠিক হয়নি। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও T20 সিরিজের জন্য অবশ্য হাতছানি দিচ্ছে আরো বড় পুরস্কার। দুই সংস্করণ মিলিয়ে বাংলাদেশের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের জন্য থাকবে একটা গাড়ি। মিরপুরে এ নিয়ে গাড়ির ব্র্যান্ড চেরির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। এই অনুষ্ঠানে গাড়ি দেওয়ার কথা জানানো হলেও কোন মডেল বা কত টাকা দাম তা খোলাসা করা হয়নি। পুরস্কার হিসেবে গাড়ির সংস্কৃতি ফিরিয়ে আনায় ক্রিকেটাররা রোমাঞ্চিত থাকবেন বলে বিশ্বাস তামিমের। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।